মা, তুমি নিজে তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারোনি। তার আগেই দাদু নাকি তোমায় বিয়ে দিয়ে দিয়েছিল। বিয়ে দিয়ে দিয়েছিল নাকি দিতে বাধ্য হয়েছিল, সেটা অবশ্য আজ রহস্য রয়ে গেল। মানে, ফেল করা স্টুডেন্টদের বাড়িতে বসিয়ে রেখেই বা কী লাভ? এটা ভেবেই হয়তো তড়িঘড়ি বিয়ে দিয়ে দিয়েছিল। এটাও কিন্তু হতে পারে। ছোট মাসিমণি তাও তো মাস্টার্স অবধি গড়িয়েছিল। আর তুমি তো জীবনে কোনো দিন ইংরেজিতে গোটা একটা সেন্টেন্স বলেছ কি না সন্দেহ আছে। তুমি কি জন্য আমার বইপত্র ঘেটেছিলে? হোমওয়ার্কের খাতা চেক করছো, কি বুঝবে তুমি? তাও আবার দেখলাম তোমার হাতে আমার ফিজিক্সের খাতা। মাঝে মাঝে তুমি এমন হাসাও না মা, অবাক লাগে। কথাগুলো ঝড়ের গতিতে বলেই চলেছে আইভি। মায়ের মুখের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই ওর। সুমিত্রা ফিসফিস করে বলল, পাল্টে যাচ্ছে, মুনিয়া পাল্টে যাচ্ছে। আমাদের চোখের সামনে বদলে যাচ্ছে মেয়েটা। সৈকত দাড়ি কাটতে কাটতেই বলল, উফ সুমিত্রা, সকাল হলেই তোমার এই গোয়েন্দাগিরি একটু বন্ধ করো। মেয়েটা বড় হচ্ছে, ক্লাস 9 হলো তো, ওরও তো প্রাইভেসি দরকার। তুমি খেয়াল রাখো ওর রেজাল্ট কেমন হচ্ছে। আইভি ক্লাসে 1 থেকে 5-এর মধ্যে থাকে, সেই 1 থেকে। আরে, এ তোমাদের চাপাডাঙ্গা বালিকা বিদ্যালয় নয় গো। তোমার ধারণা আছে সুমিত্রা, গোল্ডেন পয়েন্টে 1 থেকে 5-এর মধ্যে হতে গেলে কি কি করতে হয়? শুধু পড়ে হয় না, বুঝলে, আইকিউ লাগে। তাই ওর হোমওয়ার্কের খাতার মধ্যে ওসব খুঁজে দেখতে যেও না। যেটা তুমি খুঁজতে চাইছো, মেয়ে ফাঁকিবাজি করছে কিনা বা কাউকে প্রেমপত্র লিখছে কিনা, এটা ওর রেজাল্টেই প্রমাণ করে দিচ্ছে। আরে, অল্প বয়স থেকে বকে যাওয়া ছেলেমেয়েরা আর যাই করুক, রেজাল্ট করতে পারে না। আগেরবার প্যারেন্টস মিটিংয়েও তো ওর ক্লাস টিচার বললেন, আইভি মুখার্জি ভীষণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। প্যারেন্টস মিটিংয়ে যাওয়ার ইচ্ছে তো তোমার থাকে না, অবশ্য ওখানে বাংলায় কথা বলে না কেউ। তাই বলছি সুমিত্রা, ওসব গোয়েন্দাগিরি করা বন্ধ করো। সুমিত্রা তাও বলল, আমি না হয় পারি না, কিন্তু তুমি তো একবার ওর কম্পিউটারটা চেক করতে পারো। তুমি ওর বাবা, তোমারও উচিত। কথাটা শেষ করার আগেই আইভি গ্রে কালারের স্কার্টটা পরতে পরতেই বলল, আসলে কি বলো তো পাপা, মায়ের এটা একটা মেন্টাল প্রবলেম। মা সবসময় ভাবছে মেয়ে পড়াশোনায় ফাঁকি দিচ্ছে। আমি যখন মাকে কম্পিউটারটা শেখাতে চাইলাম, তখন মা বলল, মাই ডে ইজ গন, দিয়ে আর শিখলই না। আর তারপর আমি যখন প্রজেক্ট করছি, তখন দেখছি মা আড়াল থেকে খেয়াল করছে আমি কি করছি। জাস্ট ডিসগাস্টিং। সুমিত্রা একটু লজ্জিত মুখে বলল, আমি দেখছিলাম তুই কি সুন্দর কম্পিউটার চালাচ্ছিস, মা হয়ে সেটা দেখাও কি অপরাধ? আইভি আবার বলল, তোমাকে এটা কে শিখিয়েছে মা, যে মা হলেই আমার সব দিকে টিকটিকির মতো নজর রাখতে হবে? সৈকত মুখ ধুয়ে শার্ট গলাতে গলাতে বলল, সুমিত্রা প্লিজ, আমাকেও অফিস গিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ সামলাতে হয়, তাই রোজ বেরোনোর আগে এই খিটির মিটির ভালো লাগে না। সুমিত্রা বিরক্ত হয়েই বলল, বেশ, যার যা ইচ্ছে করো, আমি আর কাউকে কিছু বলবো না। বাবা মেয়ে দুজনেই খেয়ে দিয়ে বেরিয়ে গেল। মুনিয়া আজ যাওয়ার সময় মা আসছি কথাটাও বলে গেল না। মনটা কেমন খারাপ লাগছিল সুমিত্রার। সৈকতও বলে, সুমিত্রা তুমি অকারণে সুখের সংসারের চিন্তা নিয়ে আসছো। সৈকত ভালো জব করে, মোটা টাকা মাইনে পায়, গাড়ি, বড় ফ্ল্যাট সবই আছে সুমিত্রার। মেয়েও তার রীতিমতো সুন্দরী, পড়াশোনাতেও খুব ভালো। নিজের ব্যাপারে ভীষণ সচেতন মুনিয়া, তাই ওকে কোনোদিন পড়তে বসার কথাটাও বলতে হয়নি সুমিত্রাকে। বরং মাঝরাতে অনেকবার ঘরে লাইট জ্বলছে দেখে নক করে সুমিত্রা বলেছে, মুনিয়া ঘুমিয়ে পড়। মুনিয়া চেঁচিয়ে বলেছে, মা, আমার আর মাত্র 1 বছর পরে এক্সাম, এই সময় রাত জাগবো না তো কখন জাগবো? আইসিএসের আর কদিন বাকি আছে জানো তুমি? সুমিত্রা চুপ করে গেছে। না, সত্যিই এত কিছু জানে না সুমিত্রা। শুধু দেখে ক্লাস 9-এ ওঠার পর থেকেই মুনিয়াটা কেমন বদলে যাচ্ছে। আগের মতো স্কুল থেকে ফিরে সুমিত্রার গলা জড়িয়ে ধরে ক্লাসে কি হয়েছে না হয়েছে সেসব কিছু বলে না। এমনকি সুমিত্রা জিজ্ঞেস করতে গেলেও রেগে গিয়ে বলে, মা প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি।
সুমিত্রা মুখ কাচুমাচু করে চলে আসে, মনকে বোঝায় সত্যিই তো মেয়ে বড় হচ্ছে, না মেয়ে স্কুলে পড়ে, এসবের সত্যিইও কিছু বোঝে না। নিম্ন মধ্যবিত্ত ঘরের বড় মেয়েরা পড়াশোনা নিয়ে কোনো দিনই ভাবিত থাকে না বাবা মা। তারা দিনরাত ভালো পাত্রের সন্ধান করতে থাকে। মটরশুঁটিগুলো ছাড়াতে ছাড়াতে সুমিত্রা অন্যমনস্ক হয়ে ফিরে যায় নিজের মেয়েবেলায়। নিজের মনেই আলতো হাসে। মুনিয়ার মেয়েবেলার সাথে সুমিত্রার মেয়েবেলার কত পার্থক্য! সুমিত্রার দৃষ্টিপটে ভেসে উঠল। নীল সাদা ড্রেস পরে দুদিকে বিনোনির মেয়েটা চাপাডাঙ্গা বালিকা বিদ্যালয়ে ঢুকছে। স্কুলে বেরোনোর আগেও মায়ের হাতে হাতে তাকে করতে হয়েছে অনেক কাজ। ছোট দুই বোন এক ভাইকে ভাত বেড়ে দিয়ে তবেই খেতে বসেছে ও। এমনকি ক্লাস 3তে পড়া বোনের জামা পরিয়ে চুল বেঁধেও দিতে হয়েছে। আর ভাই তো দিদির হাতে ছাড়া খেতেই চাইতো না, তাই সুমিত্রাকেই খাইয়ে দিতে হতো ভাইকে। মা একা সব দিক সামলাতে পারত না, তাই ক্লাস 10-এর সুমিত্রার ওপরেও ঘরের বেশ কিছু কাজের দায়িত্ব পড়েছিল। সব মিটিয়ে সুমিত্রা যখন স্কুল গেটে পৌঁছাতো তখন বেশিরভাগ দিনই ঘন্টা পড়ে যেত। ক্লাসে ঢুকতেই ম্যাডামরা বিরক্ত মুখে বলতেন, আজও দেরি। সুমিত্রা মুখ নিচু করে ক্লাসে ঢুকত। তারপর কিন্তু শুধুই ভালো লাগা। কি সুন্দর করে পড়াতেন ওদের স্কুলের ভূগোলের ম্যাডাম রীতাদি। সুমিত্রার সব পড়া স্কুলেই মুখস্থ হয়ে যেত। স্কুলেতে ও 2nd 3rd হতো, কিন্তু যত উঁচু ক্লাসে উঠতে লাগলো ওর রেজাল্টও তত খারাপ হচ্ছিল। সুমিত্রা মায়ের কানে কানে বলেছিল, মা, আমার একটা টিউশন লাগবে। সব বন্ধুরা স্কুলের বাইরেও পড়তে যায়। মা চোখ বড় বড় করে বলেছিল, হ্যাঁ রে সুমিত্রা, তোর বাবাকে দেখে মায়া লাগে না? কটা টাকা মাইনে পায় তোর বাবা? তোদের 4 ভাই বোনকে যদি টিউশন দিতে হয় তবে সবাই তো না খেতে পেয়ে মরবো রে। সুমিত্রা আর কথা না বাড়িয়ে নিজের বই নিয়ে বসে পড়ত। আপ্রাণ চেষ্টা করত দুর্বোধ্য জিনিসগুলো বোঝার। মেজবোন সুমিত্রার থেকে বছর 2-এর ছোট ছিল। পড়তে বসেই বলতো, এই দিদি, তুই এত মন দিয়ে পড়ছিস কেন রে? বাবা তো বলছিল উচ্চ মাধ্যমিক পাশ করলেই ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবে। সুমিত্রা বিরক্ত হয়ে বলতো, উচ্চ মাধ্যমিক অবধি পাশ করতে হবে তো, নাকি তোর মতো দিন রাত সাজগোজ করলেই চলবে? সুমিত্রা পড়তে বসলেই মা রান্নাঘর থেকে ডাকতো, সুমি, রুটিগুলো বেলে দে না। সুমিত্রা বলতো, মা, বোনকে বলো আমি পড়ছি। মা রাগ করে বলতো, বোন পারে না, তুই যদি না করিস আমি একাই করছি। মায়ের কষ্ট হবে বলেই বই খাতা ফেলে সুমিত্রা যেত রুটি বেলতে। সেদিন যদি মায়ের কষ্টের কথা না ভাবত তাহলে আজ হয়তো মনিয়া বলতে পারতো না, তুমি তো বিয়ে ফেল করেছিলে। দুফোঁটা জল গাল বেয়ে চিবুক ছুতে আসছিল। সুমিত্রা আঁচল দিয়ে মুছে নিল। সুমিত্রা মুখার্জির চোখে জল দেখলে লোকে হাসবে। অমন একটা নিম্ন মধ্যবিত্ত ঘরে জন্মেও কি পায়নি সুমিত্রা জীবনে? সৈকতের মতো শিক্ষিত সুপুরুষ স্বামী, গাড়ি বাড়ি, অ্যানিভার্সারি পার্টি, গয়না, বছরে একবার বেড়াতে যাওয়া। এর পরেও যদি গ্র্যাজুয়েশনের পরীক্ষাটা দিতে পারিনি বলে আক্ষেপ থাকে সুমিত্রার, তাহলে বোধহয় ভগবানও ক্ষমা করবে না। এমনিতেই শ্বশুরবাড়ির সকলে বলে, কী করে যে সুমিত্রার মতো আনস্মার্ট মেয়েকে সৈকতের পছন্দ হলো, সেটাই তো আশ্চর্যের বিষয়। সৈকতের কি আদেও পছন্দ হয়েছিল, নাকি ঝোঁকের বশে সম্মতি দিয়েছিল, সেটা যদিও সুমিত্রা আজও বুঝতে পারেনি। তবে বিয়ের পর কোনোদিন অসম্মান করেনি সৈকত। আর বিয়ের আগেই ওর জীবনের সব কিছু পরিষ্কার করে বলে দিয়েছিল সুমিত্রাকে। তারপরেই জানতে চেয়েছিল সুমিত্রার মতামত। সুমিত্রার বিয়েটা ঘটেছিল নেহাতি কাকতালীয়ভাবে। সৈকতের দীর্ঘদিনের প্রেমের বিচ্ছেদের পর ও এতটাই ম্রিয়মাণ হয়ে গিয়েছিল যে অফিসে ছুটি নিয়ে 1 সপ্তাহের জন্য চলে গিয়েছিল বড় পিসির বাড়ি চাপাডাঙ্গাতে। এতদিন পরে চাকরি করা ভাইপোকে পেয়ে পিসি তো ভীষণ খুশি, আর সৈকতের তখন বেঁচে থাকার ইচ্ছেটাই ছিল না। তিলোত্তমার প্রাণ চঞ্চলা থেকে মুক্তি পেতেই গ্রামের সবুজের সান্নিধ্যে গিয়েছিল ও। দীর্ঘ 5 বছরের প্রেমের সমাপ্তি ঘটেছিল বড্ড কষ্টকরভাবে। হঠাৎই পায়েল এসে বলেছিল, সরি সৈকত, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আসলে আমার বাবার তোমাকে একেবারেই পছন্দ নয়। সৈকত এতটাই অবাক হয়েছিল যে জিজ্ঞেস করে উঠতে পারেনি,
দীর্ঘ 5 বছরে তোমার মনে হয়নি যে তোমার বাবা মেনে নেবেন না আমাদের সম্পর্কটা? তাহলে আজ হঠাৎ কেন? সেই কেনর খুব তাড়াতাড়ি উত্তর পেয়েছিল সৈকত, যখন শুনল পায়েল একজন এনআরআইকে বিয়ে করে বিদেশ চলে যাচ্ছে। ভালোবাসা শব্দটার ওপরে সম্পূর্ণ বিশ্বাস চলে যাওয়া, ভেঙে যাওয়া মন নিয়েই সৈকত গিয়েছিল চাপাডাঙ্গাতে। কিন্তু এত দূরে এসেও পায়েলের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছিল সৈকতকে। সামনের 4 তারিখে পায়েলের বিয়ে, তাই ওই দিনটা কিছুতেই কলকাতায় থাকবে না ঠিক করেই এসেছিল সৈকত। তবুও মনমরা ভাবটা কিছুতেই সরাতে পারছিল না ও। বড় পিসি হয়তো একটু আঁচ করতে পেরেছিল, তাই হঠাৎই একদিন বলল, সৈকত, বিয়ে করবি? এই গ্রামে একটা ভালো পাত্রী আছে, দেখব? সৈকত হটকারীর মতো বলেছিল, 4 তারিখ বিয়ে করব, বললে রাজি হবে? এমন পাত্রী আছে তোমাদের গ্রামে? বড় পিসি একটু অবাক হয়ে বলেছিল, দেখি সুমিত্রার বাবার সাথে কথা বলে। মেয়েটা বিয়ে পড়ছে, দেখতে শুনতে খুব ভালো, কিন্তু ওদের অবস্থা তেমন ভালো নয়, দিতে থুতে পারবে না কিন্তু। তোর মা আবার রাগ করবে না তো সৈকত, গ্রামের মেয়েকে বিয়ে করলে? সৈকত অন্যমনস্কভাবেই বলেছিল, শহরের মেয়ে তো ভালোবাসা শব্দটাকেই মিথ্যে করে দিল, দেখি গ্রামের মেয়েকে নিয়ে জীবন চালাতে পারি কিনা, তারা যদি অনুভূতি নামক শব্দের অর্থ বোঝে। সৈকতের ভাঙা মনের ওষুধ হতে রাজি হতে হয়েছিল সুমিত্রাকে, কারণ বাবা মা দুজনেই এক বাক্যে বলেছিল, এমন ঘরে যেচে আসা সম্বন্ধ ছেড়ে দেওয়ার থেকে বোকামি নাকি আর কিছু হয় না। তাছাড়া বিয়ে পাশ করেই বা কোন জাজ ব্যারিস্টার হবে সুমিত্রা? অগত্যা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আর হয়ে উঠল না সুমিত্রার। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকেও ভালো রেজাল্ট করলেও ক্লাস 9-এর মেয়ের কাছ থেকে শুনতে হয়, তুমি তো গ্র্যাজুয়েট নও মা। খোসাগুলো একদিকে সরিয়ে রেখে মটরশুঁটিগুলো ফ্রিজ বক্সে ঢোকাতে ঢোকাতে ভাবছিল সুমিত্রা, একদিন মটরশুঁটির কচুরি করতে হবে। সৈকত আর মনিয়া খুব ভালোবাসে। ওরা বেরিয়ে যাওয়ার পরে এই অখণ্ড অবসরে সুমিত্রা বই পড়ে, গান শোনে, ঘরের কাজ সারে। এতদিন পর্যন্ত নিশ্চিন্ত একটা জীবন ছিল। হঠাৎ করেই মনিয়া 9-এ ওঠার পর থেকে ওর ওই বদলে যাওয়াটা যেন অস্থির করে দিচ্ছে ওর গোছানো মনটাকে। বিয়েটা হঠাৎই হয়েছিল নমনাম করে। সুমিত্রা বুঝেছিল ও সৈকতের জীবনে পায়েল নামক মেয়েটির সাবস্টিটিউট হয়েই ঢুকছে, তাই ভালোবাসা পাবার প্রত্যাশা না করেই চাপাডাঙ্গা থেকে কলকাতায় পাড়ি দিয়েছিল। সৈকত অবশ্য বলেছিল, সুমিত্রা প্লিজ, তোমার ভালোবাসা দিয়ে আমায় আমার কষ্টগুলো ভুলিয়ে দিও। সুমিত্রা ঘাড় নেড়ে হ্যাঁ বলেই অনিশ্চিতের পথে পা দিয়েছিল। সুমিত্রা জানত তার বাবা মা হয়তো চেষ্টা করলেও মেয়েকে এমনভাবে বিনা খরচে পাত্রস্থ করতে পারত না। তাই কন্যাদায়গ্রস্ত পিতার মুখের হাসিটাকে সম্বল করেই নতুন সংসারে পা দিয়েছিল সুমিত্রা। যদিও সৈকত কোনোদিন সেভাবে অপমান করেনি সুমিত্রাকে, কিন্তু শ্বশুরবাড়ির সকলের মুখেই একটা কথা, কোথায় পায়েল আর কোথায় এই গাইয়া? সুমিত্রার খুব বলতে ইচ্ছে করত, পায়েল চলে গেছে বলেই না এই গাইয়া এসে ঢুকতে পেরেছে। চাকরির প্রয়োজনেই সৈকত এই ফ্ল্যাটটা কিনেছিল বিয়ের 2 মাসের মধ্যেই, তাই খুব বেশি দিন শ্বশুরবাড়ির লোকের কথা সহ্য করতে হয়নি সুমিত্রাকে। তবে এখনও ওই বাড়িতে গেলে আইভিকে আদর করতে করতে ওর দাদু বলেন, যাক বাবা, মেয়েটা অন্তত আমাদের পরিবারের যোগ্য হয়ে উঠছে। সুমিত্রারও বলতে ইচ্ছে করত অনেক কিছুই, অনেক অপমানের জবাব দিয়ে বলতে ইচ্ছে করত, আপনাদের আদরের আইভির শরীরেও কিন্তু আমার রক্ত বইছে। কিন্তু বলা হয়ে ওঠেনি কিছুই, যেমন আজও মনিয়াকে বলা হলো না। আমার যদি 3টে টিউটর থাকতো, আমি যদি বাবার গাড়ি করে স্কুল যেতাম, আর আমার অ্যাডমিশন ফি যদি 4 লাখ হতো, তাহলে হয়তো আমিও। অনেক নিষেধ করা সত্ত্বেও 2 ফোঁটা অবাধ্য জল গাল ছুঁয়ে গেল সুমিত্রার। সৈকত বোধহয় ঠিকই বলে, সুমিত্রা, চাপাডাঙ্গা ছেড়ে এসেছো বহু বছর আগেই, তবুও তোমার কাছে গেলেই সেই নরম সবুজের গন্ধ পাই। ওই গন্ধটা আছে বলেই এখনও অভিমান হয় সুমিত্রার। যান্ত্রিক হয়ে উঠতে পারিনি এখনও। সৈকত তো নিজের কাজ আর মেয়ের ভালো রেজাল্ট এই নিয়েই খুশি, কিন্তু কেন মেয়েটা বদলে যাচ্ছে সেদিকে নজর দেয় না একটুও। বললেই বলে হরমোনাল চেঞ্জ, এই বয়সে এমন হয়।
সুমিত্রা বলেছিল, দেখো, এটাই সব থেকে অবুঝ বয়স। না বড় হয়েছে, না ছোট আছে। ছোটতে বকে ঝোঁকে হতো, আর বড় হলে নিজেই বুঝতে পারত কোনটা ঠিক আর কোনটা ভুল। মুনিয়া ভাবে ও সব জানে, কিন্তু ও এখনো জানে না পৃথিবীটা ঠিক কতটা ভয়ঙ্কর। সৈকত বিরক্ত হয়ে বলেছে, সুমিত্রা প্লিজ, আমি তো আছি মুনিয়ার জন্য, আমিও তো ওর বাবা। তুমি যেমন ছিলে তেমন থাকো, এত বেশি ভেবো না। সুমিত্রা চিরকালই বড্ড চাপা, কোনোদিনই মনের কথা অকপটে বলতে পারে না, আর পারে না বলেই চুপ করে যায় জটিলতার সামনে। আজও যেমন কিছুতেই মুনিয়াকে মায়ের মতো শাসন করে বলতে পারল না, তুই পড়াশোনা করিস তো তোর দরজায় কান পাতলে কম্পিউটার মুভি চালার মতো সাউন্ড আসে কেন। বললেই শুনতে হতো প্রাইভেসি নামক কঠিন স্ট্যাটাসওয়ালা শব্দটা, যেটার মানে ছেলে মেয়ে বকে যাচ্ছে দেখেও মা বাবা কিছু বলতে পারবে না। ভালো স্কুলে পড়ে, ভালো রেজাল্ট করে তো সাক্ষর মাপ। সুমিত্রা মাঝরাতে বহুবার মুনিয়ার ঘর থেকে ফিসফিস করে কথার আওয়াজ শুনেছে, দু একবার জিজ্ঞাসাও করতে গেছে। মুনিয়া রেগে উঠে বলেছে, কম্পিউটারে গান শুনছিলাম আর ম্যাথ করছিলাম, এনি প্রবলেম? না, সুমিত্রা এই পড়াশোনার স্টাইলটা জানে না। ওরা 4 ভাই বোন মিলে শতরঞ্জি বিছিয়ে পড়তে বসত, তাই গান শুনতে শুনতে অঙ্ক করতে হয়, এটা সত্যিই ওর কাছে নতুন। স্কুলের পরে ফিজিক্স কোচিং করে তবে ফিরবে মুনিয়া। ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যাবে, আর সৈকতের ফিরতে তো 7টা বাজবে। দুশ্চিন্তাগুলোকে দূরে সরিয়ে দেবার চেষ্টাতেই ম্যাগাজিনটা হাতে নিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিল সুমিত্রা। ধুর, সবাই ঠিকই বলে, সুমিত্রা বেশি সুখে থাকে বলেই খুঁচিয়ে খুঁচিয়ে দুশ্চিন্তাগুলোকে টেনে নিয়ে আসে নিজের মনের মধ্যে। সৈকত কালকেই বলছিল, মুনিয়ার এক্সামটা হয়ে গেলেই মাইশোর আর উটি ঘুরতে যাবে। বেড়াতে গিয়ে গোটা সময়টা সুমিত্রা সৈকত আর মুনিয়াকে কাছে পায় বলেই বাইরে বেড়াতে যেতে ও এত ভালোবাসে। ওখানে সৈকতের কাজ নেই, মুনিয়ার মনও বেশ ফুরফুরে থাকে, তাই সুমিত্রাও খুব খুশি থাকে ওই কটা দিন। মুনিয়া বলে আইভিকে কেউই ডাকে না, একমাত্র সুমিত্রার আদরের নাম ওটা। সুমিত্রা দেখা দেখি সৈকতও ডাকতে শুরু করেছিল মুনিয়া বলে। সুমিত্রা ছোট্ট মেয়েটাকে কোলে নিয়ে বলেছিল, এটা আমার মুনিয়া পাখি। সৈকতের মুখে অত আনন্দ সুমিত্রা কোনোদিন দেখেনি। মুনিয়া জন্মের পরে যেটা দেখেছিল। সুমিত্রার মাথায় হাত বুলিয়ে সৈকত বলেছিল, ভাগ্যিস সেদিন চাপাডাঙ্গা গিয়েছিলাম, ভাগ্যিস তোমায় বিয়েটা করেছিলাম। সুমিত্রা, তুমি আমায় আজ ভরিয়ে দিলে, পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পর্কের অধিকারী করে দিলে। আমিও বাবা হলাম সুমিত্রা। সৈকত ছেলে মানুষের মতো বলেছিল, এই সুমি, মেয়েটা কবে আমায় বাবা বলে ডাকবে গো? সুমিত্রা লজ্জা জড়ানো ভালো লাগার গলায় বলেছিল, তোমার মেয়ে আগে তোমাকেই ডাকবে দেখো। সৈকতের অফিস থেকে বাড়ি ফেরার টাইম এগিয়েছিল, সেটা যে শুধু মুনিয়ার টানেই সেটা বুঝতে সময় লাগেনি সুমিত্রার। সুমিত্রা অভিমান করে বলেছিল, জীবনে আমার জন্য আগে বাড়ি ফেরোনি, এখন মেয়ের জন্য বেশ তো বিকেল হলেই ফিরে আসছো। সৈকত খুশি খুশি মুখে বলেছিল, কি করব, কাজের ফাঁকে। ছোট্ট মুখটা বড্ড টানে যে। মুনিয়ার জন্মের পর সুমিত্রা আর সৈকতের সম্পর্কের বাঁধনটা আরও সুদৃঢ় হয়েছিল। সৈকত আদর করে বলতো, সুমি, তুমি আমাকে পরিপূর্ণ করেছ। সেই মুনিয়া ধীরে ধীরে বড় হলো। সুমিত্রা আর সৈকতের একান্তের সমস্ত আলোচনা জুড়েই শুধু মুনিয়ার কথা। কোন স্কুলে ভর্তি করবে, মেয়েকে গান শেখাবে না নাচ, নিজেদের ব্যক্তিগত সময় বলে আর কিছুই রইল না। সবটুকু জুড়ে তখন মুনিয়ার অস্তিত্ব। 6-7 খাটের মাঝখানে আলো করে শুয়ে থাকতো মুনিয়া। মুনিয়ার দুপাশে সুমিত্রা আর সৈকত। মাঝে মাঝে ঘুমের ঘোরেই সুমিত্রা বুঝতে পারত একটা পরিচিত হাতের স্পর্শ মুনিয়াকে টপকে ওর গাল ঠোঁট ছুঁয়ে যাচ্ছে। সৈকত মেয়ে আর মাকে একসাথেই আদর করছে। ওদের সমস্ত চিন্তাভাবনার কেন্দ্রবিন্দুতে বসে আছে মুনিয়া। সেই মেয়েই যখন মাকে অপমান করে, অবজ্ঞা করে, তখন কষ্ট তো হয়ই। সুমিত্রার অবশ্য নিজের অপমানবোধকে বাদ দিয়েও আর একটা জিনিস ক্রমাগত মাথায় ঘুরছে, মুনিয়া কেন এত বদলে যাচ্ছে। ম্যাগাজিনের একটা গল্পে মনোনিবেশ করার চেষ্টা করল। সুমিত্রার ফোনটা বাজছে ডাইনিংয়ে।
সৈকত বলে, ফোনটা কাছে রাখতে পারো না? স্মার্টফোন একটা কিনে দিয়েছে সৈকত, কিন্তু সুমিত্রার তেমন প্রয়োজন হয় না। ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেবে বলেছিল সৈকত, কিন্তু সুমিত্রার কোনো আগ্রহী নেই দেখেই আর হয়ে ওঠেনি। সারাদিনে গোটা 2 ফোন করে সুমিত্রা, একটা মাকে আর একটা লাঞ্চের পর সৈকতকে। মাঝে মাঝে অবশ্য সুমিত্রার ছোট বোন আর মেজ বোন ফোন করে, কিন্তু সে হয়তো মাসে একবার। আর এই হয়েছে কোম্পানি, দিন নেই রাত নেই, বিরক্ত করে তোলে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল বিকেল 4:30 বেজে গেছে। কাজের মাসি ঢোকার কথা, তাহলে বোধহয় তিনিই আজ ডুব দিলেন, তাই ফোন করে জানিয়ে দিচ্ছেন। বিরক্তিতে মুখটা কুঁচকে গেল সুমিত্রার। এখন চলো বিকেলবেলায় বাসন মাজতে। ডাইনিংয়ে এসে দেখল সৈকত ফোন করছে। একটু অবাকই লাগলো সুমিত্রার। এই সময় সৈকত খুব একটা ফোন করে না, অফিস থেকে বেরিয়ে মাঝে মাঝে কল করে জেনে নেয় বাড়ির প্রয়োজনীয় কিছু কিনে আনতে হবে কিনা। ফোনটা রিসিভ করতেই বুকটা কেঁপে উঠল সুমিত্রার। সৈকত ভাঙা গলায় বলল, রেডি হয়ে নাও, হসপিটালে যেতে হবে। সুমিত্রা কিছু বলার আগেই সৈকত বলল, আমি তোমায় বাড়ি থেকে নিয়ে যাব। সুমিত্রা অস্ফুটে বলল, তোমার মায়ের কিছু হয়েছে? কই, আমি গত পরশু ও বাড়িতে কল করেছিলাম, কেউ কিছু বলল না তো। সৈকত ততক্ষণে ফোনটা কেটে দিয়েছে। সুমিত্রা হাতের সামনে যে শাড়িটা পেল কোনো মতে পরে রেডি হয়ে নিল। কাজের মাসি বেল বাজালো। বাড়িতে ঢোকার আগেই সুমিত্রা বলল, আমরা বেরোচ্ছি মাসি, তুমি কাল সকালে এসো। সৈকতের গাড়িটা ব্যালকনি থেকেই দেখতে পেল সুমিত্রা। ফ্ল্যাটে তালা দিয়ে গাড়িতে এসে বসল। সৈকতের মুখটা থমথম করছে। সুমিত্রা বলল, মা কি বেঁচে নেই সৈকত? সৈকত ভাঙা গলায় বলল, মুনিয়ার ফ্রেন্ড চান্দ্রানী কল করেছিল। মুনিয়াকে ওরা মানে টিউশনের স্টুডেন্টরা হসপিটালে ভর্তি করেছে। অসহায় গলায় সুমিত্রা বলল, সত্যি করে বলো, ওর কি হয়েছে? সৈকত একটা হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য একটা হাত দিয়ে সুমিত্রার হাতটা ধরে বলল, আমায় ক্ষমা করো সুমি, তুমি বহুবার বলেছিলে মেয়ে বদলে যাচ্ছে, আমিই খেয়াল করিনি। সুমিত্রা অধৈর্য গলায় বলল, আমার মুনিয়ার কি হয়েছে সৈকত? কথা না বলে দুটো লরিকে কাটালো রাস্তার বাঁকে। হসপিটালের সামনে নেমে বলল, চলো। সুমিত্রার শরীরটা অজানা আশঙ্কায় কাঁপছে। মুনিয়া ভালো আছে তো? ওর কেবিনের সামনেই একজন পুলিশ দাঁড়িয়ে। দেখেই সুমিত্রা সৈকতের হাতটা চেপে ধরে বলল, পুলিশ কেন? সৈকতের চোখেও জল, মুখটা থমথম করছে। ভিতরে ঢুকেই আটকে উঠল সুমিত্রা। মুনিয়ার মুখে নখের গভীর আঁচড়। গ্রে কালারের ড্রেসটা ছিঁড়ে গেছে। সুমিত্রা কাছে যেতেই ফুপিয়ে কেঁদে উঠল মুনিয়া। পুলিশ অফিসার সৈকতকে এসে বললেন, দেখুন স্যার, এটা রেপ কেস। ওর কোচিংয়েরই সিনিয়র এক স্টুডেন্টের সাথে গত 1 বছর ধরে সেক্স চ্যাট করে আপনার মেয়ে। সুমিত্রা মুখার্জির নামে অ্যাকাউন্ট থেকে ওই তিমির রায় বলে ছেলেটার মেসেঞ্জারে চ্যাট চলেছে। ছেলেটি সবে 12-এ উঠেছে, কোচিংয়ে আগে থেকেই পড়তো। আমরা খোঁজ নিয়ে দেখেছি ওই অ্যাকাউন্ট থেকে ভিডিও কলও হতো রাতের দিকে। সুমিত্রা অবাক হয়ে তাকিয়েছিল মুনিয়ার দিকে। প্রায় রাতে শোবার আগে সুমিত্রার কাছ থেকে ফোনটা চাইতো মুনিয়া, বলতো ফ্রেন্ডদের সাথে পড়াশোনা নিয়ে আলোচনা আছে। অফিসার বললেন, এমনকি পর্ণ ছবিও পাওয়া গেছে ওই মেসেঞ্জার চ্যাটে। আজ বোধহয় ওরা পড়তে যাবার পরেই কোচিংয়ের স্যার ওদের হোমওয়ার্ক দিয়ে একটু বাইরে গিয়েছিলেন। তখনই আইভি আর তিমির স্যারের ওপরের ঘরে যায়। তারপরেই ওর কোচিংয়ের বন্ধুরা খেয়াল করে আইভি নেই। স্যার ফিরে এসে খোঁজ করে ওপরের ঘরে গিয়ে আইভিকে মুখে বাঁধা অবস্থায় পান। উনি পুলিশে খবর দেন এবং ওর বন্ধুরা জানায় তিমিরের সাথে আইভির সম্পর্কের কথা। যদিও তিমিরের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। ছেলেটার এখানে বাড়িও নয়, ও হোস্টেলে থাকে। তিমিরের অ্যাকাউন্ট হ্যাক করে আমরা এগুলো জানতে পেরেছি। আর আইভির বন্ধুরাই জানায় যে আইভির মায়ের নাম সুমিত্রা। ওদের কোচিংয়ে স্যারের কাছে আইভি নাকি বলেছে তিমির ওকে আলাদা করে গল্প করবে বলেই ওপরে ডেকে নিয়ে গিয়েছিল। তারপরেই হঠাৎ পাশে পড়ে থাকা একটা গামছা দিয়ে ওর মুখটা বেঁধে দেয় আর ওর ইচ্ছের বিরুদ্ধেই জোর করে ওকে রেপ করে। আইভি বাধা দেবার চেষ্টা করলে তিমির ওর গালে থাপ্পড়ও মেরেছে, এমনকি কামড়ে খামচে দিয়েছে আইভিকে। তিমির ওকে চ্যাটে প্রায়ই একটা অন্য জগতের গল্প করত। সেখানে নাকি ভালোবাসা হয় শরীর দিয়ে। আইভি লজ্জা করত, কিন্তু তিমিরকে ওর খুব ভালো লাগতো, বিশ্বাস করত তিমিরকে। সুমিত্রা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, ওকে কখন ছাড়বেন ডক্টর?
সৈকত ফিসফিস করে বলল, অফিসার, আমি এই কেসটা কন্টিনিউ করতে চাইছি না। বুঝতেই তো পারছেন, মিডিয়া, স্কুল, আফটার অল মেয়ে তো, সমাজে বাঁচতে তো হবেই। সুমিত্রা হঠাৎ রক্তাভ চোখে তাকিয়ে বলল, না অফিসার, আমার মেয়ের রেপিস্টকে আমি ছাড়ব না। আমি জানি আমার মেয়ে অন্যায় করেছে। ও হয়তো ওই চিটারকে বিশ্বাস করেছিল, ভালোবেসেছিল, কিন্তু তাই বলে একজন রেপিস্ট ছাড়া পেয়ে যাবে, এটা হতে পারে না। এই প্রথম সৈকতের সিদ্ধান্তের বিরোধিতা করল সুমিত্রা। সৈকত অবাক হয়ে তাকিয়েছিল সুমিত্রার দিকে। সুমিত্রা স্থির হয়ে বসেছিল। সৈকত কাছে এসে বলল, কি করতে চলেছ তুমি জানো? এখন মাত্র 10 জন জানে, এরপর 10,000 জন জানবে। সুমিত্রা শান্ত গলায় বলল, হ্যাঁ, 10,000 বাবা মা সাবধানও হবে, কারণ এটা বড় ভয়ানক বয়স। একেবারে ছোটও নয়, আবার পরিণতও নয়। সৈকত বলল, কিন্তু মুনিয়াকে দেখিয়ে লোকে বলবে। সুমিত্রা খসখসে গলায় বলল, কি বলবে? তুমি ভুলে যাচ্ছ সৈকত, রেপটা মুনিয়া করেনি, করেছে তিমির। তাই লজ্জা, অপমান এসব তিমিরের। একটা তিমিরকে ছেড়ে দিলে আরও 1000 তিমিরের জন্ম হবে। পুলিশ অফিসার বললেন, ম্যাডাম, আপনারা এখন মানসিকভাবে বিপর্যস্ত, তাই আরেকটু ভাবুন। সুমিত্রা কঠিন গলায় বলল, না অফিসার, আমি বিপর্যস্ত নই। আমার মেয়ের 2 বছর বয়সে একটা রাস্তার কুকুর ওর পায়ে কামড়ে দিয়েছিল, সেপটিক হয়ে গিয়েছিল। 7 দিন ওকে নিয়ে আমি নার্সিংহোমে রাত জেগেছিলাম, ওকে কোলে নিয়ে ঠায় বসেছিলাম। তারপরেও কিন্তু আমি হারিনি, আমার মুনিয়াকে নিয়ে বাড়ি ফিরেছিলাম। ওর রোগটাও ভালো হয়ে গিয়েছিল। পায়ে খুঁজলে হয়তো দাগটা পাওয়া যেতে পারে। আজও আমি ওকে নিয়ে বাড়ি ফিরব। একটা পশু একটু আছড়ে কামড়ে দিয়েছে বলে আমি অন্তত বিধ্বস্ত হইনি, বরং ওই পাগলা পশুটাকে ধরে জেলে ভরাটা আপনাদের কর্তব্য। বিশেষ করে ভালোবাসা নামক একটা পবিত্র সম্পর্কের নাম নিয়ে যারা এই নোংরামি করছে তাদেরকে। সৈকত ঘাড় নেড়ে বলল, হ্যাঁ অফিসার, আপনি স্টেপ নিন, আমি লিখিত দিচ্ছি থানায় গিয়ে। মুনিয়ার 2টো চোখে জল, গাল বেয়ে পড়ছে, ঠোঁটটা থরথর করে কাঁপছে। সুমিত্রা মাথায় হাত বুলিয়ে বলল, কষ্ট হচ্ছে? 2 দিন একটু কষ্ট হবে, একটু সময় দে, আবার সব আগের মতন হয়ে যাবে। মুনিয়া বিধ্বস্ত অসহায় গলায় বলল, মা সরি, আমি তিমিরকে ভালোবেসেছিলাম, কিন্তু বুঝতে পারিনি ও এভাবে আমাকে মুখ হাত বেঁধে গায়ের জোরে। আর বলতে পারছিল না মুনিয়া। সুমিত্রা আলতো করে হেসে বলল, যখন নিজে মা হবি তখন বুঝবি, মায়েদের সরি বলতে হয় না, মায়েরা এমনিই ক্ষমা করে দেয়। মুনিয়া বলল, মা, আমি আবার আগের মতো স্কুলে যেতে পারবো তো? সব পারবি পাগলি, তুই যখন পড়বি রাত জেগে, তখন আমি তোর পাশে বসে তোর সাথে রাত জাগবো। হয়তো তোর পড়াগুলো আমি পারবো না, কিন্তু তোর পাশে থাকতে তো পারবো। মুনিয়া ফিরে এসেছে দিন 3 হলো। সৈকত বলল, মুনিয়া চলো 2 দিন বেরিয়ে আসি। সুমিত্রা বাধা দিয়ে বলল, না, ওর ফাইনাল এক্সামের পরেই আমরা বেড়াতে যাব। 2 দিন স্কুল কামাই হয়েছে, আমি ওর সাথে স্কুলে যাব। সৈকত বলল, কিন্তু তুমি তো যেতেই চাও না সুমি। সুমিত্রা বলল, সে আমি ইংরেজি বলতে পারি না বলে যেতে চাই না। পরে ভেবে দেখলাম, এটা তো কলকাতা, এখানে তো সবাই বাংলা বোঝে, তাহলে আমি কেন বাংলায় ওর প্রিন্সিপাল ম্যামের সাথে কথা বলতে পারবো না বলো তো? আর উনি যদি সত্যিই বাংলা না বলতে পারেন, সেটা তো ওনারও লজ্জার বিষয়। পশ্চিমবঙ্গে বাস করে বাংলা না জানাটাও কিন্তু অজ্ঞতা, তাই না সৈকত? সৈকত সুমির কাঁধে হাত রেখে বলল, এতটা মনের জোর তুমি কোথায় পাও সুমি? সুমিত্রা বলল, চলো আমি রেডি হয়ে নিচ্ছি। মুনিয়াকে পাশে বসিয়ে সুমিত্রা বলল, ক্লাসের বন্ধুরা যদি জিজ্ঞেস করে, হ্যাঁ রে, তিমির তোকে রেপ করেছে, তাহলে তুই বলবি হ্যাঁ। মুনিয়া মায়ের দিকে তাকিয়েছিল অপলক। সুমিত্রা বলল, শোন মুনিয়া, সত্যিটাকে নিয়ে এগোতে হবে আমাদের। তুই বলবি হ্যাঁ, রেপ করেছে, আমি ওকে ভুল করে বিশ্বাস করেছিলাম, তাই ঠকেছি, ভবিষ্যতে আর ঠকবো না। প্রিন্সিপাল সুমিত্রার সাথে বাংলাতেই কথা বললেন এবং কথা দিলেন আইভিকে সব রকম মানসিক প্রোটেকশন দেবেন। আইভিকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে ফিরছিল সুমিত্রা। হঠাৎ দেখল একটা মেয়ে ওর হাতটা ধরে টানছে। মুনিয়ার নার্সিংহোমে মেয়েটাকে সেদিন দেখেছিল মনে হচ্ছে। চন্দ্রানী বলল, আন্টি স্যালুট আপনাকে। জানেন আন্টি, আমিও অ্যাবিউজ হয়েছিলাম প্রতিবেশী আঙ্কেলের কাছে, কিন্তু আমার মা ব্যাপারটা চেপে রাখতে বলেছিল।
বাবা বলেছিল কেস করবে, কিন্তু মা এগোতে দেয়নি। আইভিকে অন্তত হেরে যাওয়ার কষ্ট নিয়ে বাঁচতে হবে না আমার মতো। সুমিত্রা চন্দ্রানীর কপালে একটু চুমি খেয়ে বলল, ভালো থাকিস। স্কুল থেকে ফিরে মনিয়া বলল, মা তোমার ফোনটা দাও তো। ফোনটা হাতে নিয়ে সুমিত্রা মুখার্জির অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিয়ে বলল, আমাকে এখনো বিশ্বাস করবে মা? সুমিত্রা বলল, মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু চাই মনিয়া, এমনিতেই অনেক সময় নষ্ট হয়েছে। সৈকত অল্প হেসে বলল, সুমিত্রা ওটা আইসিএসের রেজাল্ট। সুমিত্রা হেসে বলল, পাগল, মা আর মাম্মির মানে কিন্তু একই, তাই না? মুনিয়া বহুদিন পরে আচমকা সুমিত্রাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখটা গুজে ফুপিয়ে উঠল। আলতো করে ডাকল, মা। সুমিত্রা হেসে বলল, আমার মেয়েটা শুধু মাথাতেই বড় হচ্ছে, আর কটা পাকা পাকা কথা শিখছে, বুঝলে? আসলে মনটা কিন্তু এখনো সেই ছোট্টই আছে। সৈকতের মুখে হাসির রেখা। সুমিত্রার চোখে জল নিয়ে হাসছে, ফিরে পাওয়ার হাসি। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন।